আসসালামু আলাইকুম। এখন যাকে দেখতেছেন উনি প্রত্যেকদিন ফজরের টাইমে সবাইকে নামাজের জন্য ডাকতে যায়। মাশাআল্লাহ অনেক ভালো লাগে এটা দেখতে। একদিনও কিন্তু ওনার ডাকা মিস হয় না। শীতের টাইমে এত সকালে কিভাবে উঠে পড়াশোনা করি এটা অনেকেই জানতে চাইছে আমার কাছে। মানে ম্যাক্সিমাম কমেন্ট আমি এরকমই পাই যে আপু তুমি কিভাবে উঠো এত সকালে শীতের টাইমে? আমার তো অ্যালার্ম বাজে তারপরে আমি উঠতে পারি না। এরকম অনেক কমেন্ট। এরকম অভ্যাস কিন্তু আমার আগে থেকে ছিল না। যখন কোনো কিছু নিয়ে প্রেশার ফিল হয়, অনেক চাপ ফিল হয়, তখন কিন্তু অটোমেটিক আমাদের এই অভ্যাসটা তৈরি হয়েই যায়। তো বিষয়টা আসলে এরকমই। আর মূল কথা হচ্ছে ফজরের নামাজ যারা পড়ে তো তাদের তো এমনিতেই অভ্যাস হয়ে যায় সকালে ওঠা। তো যারা উঠতে পারে না আমি সাজেস্ট করব যে তারা প্লিজ নামাজটা পড়েন। ফজরের নামাজ পড়লে মানে ১ম ২-১ দিন একটু খারাপ লাগবে যে হুট করে সকালে ঘুম থেকে উঠলে একটু মাথা পেইন করবে, পড়তে ইচ্ছা করবে না। বাট কয়েকটা দিন এভাবে ট্রাই করতে ওইটা কিন্তু আর তখন পরে ভালো লাগবে, তখন আর কিছু মনে হবে না। আমি যে সকালে ঘুম থেকে উঠি তারপরে কিন্তু এই যে এখন আমার প্রচন্ড মাথা পেইন করতেছে, মানে মাথার মধ্যে দপদপ করতেছে। তো এখন হচ্ছে চা করে নিয়ে আসবো, চা খাইলে ভালো লাগবে। তো কড়া করে চা বানাই নিয়ে আসছি, এখন চা খাবো আর হচ্ছে পড়বো। যারা সকালে ঘুম থেকে উঠতে চান তারা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার করেন যে আপনারা ঘুমাইতে যান কখন? ১টা ২টার দিকে যদি ঘুমাইতে যাই আমি তাহলে কিন্তু সকালে কখনোই ওঠা পসিবল না। এটা আমার ক্ষেত্রেও না। আমি কিন্তু ১২টার মধ্যে ঘুমাই যাই। ইনফ্যাক্ট এখন তো আমি ১১টার মধ্যে ঘুমাই যাওয়ার ট্রাই করতেছি। সকালে ঘুম থেকে উঠতে চাইলে অবশ্যই কিন্তু রাতে ১১টার মধ্যেই ঘুমাই যাইতে হবে। আপনি রাতে ১টা ২টা পর্যন্ত ফোন চালাবেন, ঘুমাবেন না, আবার ৫টার দিকে উঠে পড়া করবেন। এটা তো আসলে পসিবল না। হ্যাঁ, যদিও আপনি উঠতে পারেন, পড়বেন ঠিক আছে, কিন্তু কোনো কিছু মাথার মধ্যে আসলে ঢুকবে না। তো ঘুমটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ঘুম বাদ দিয়ে আসলে পড়াশোনা এটা আমি সাজেস্ট করি না। কারণ শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে পড়াশোনাতে কখনোই মন বসে না। আমার মাঝে মধ্যে যখন পড়াশোনা করতে ইচ্ছা করে না, মানে পড়তেছি কিন্তু মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছে না, কোনো লাইন আমি বুঝতেছি না। তখন আমার বইটা বন্ধ করি। যেটা করতে ইচ্ছা করে তখন আমি ওইটা করি। তো মাইন্ড ফ্রেশ থাকলে এমনিতেই কিন্তু পড়াশোনা হয়। তো এই জিনিসটা আসলে খেয়াল রাখা দরকার। এই চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করছি মাস্টার্সে ভর্তি হওয়ার ১-২ মাস পরে। তার আগ পর্যন্ত কিন্তু আমি কখনোই সকালে উঠে পড়াশোনা এভাবে করি নাই। যখন এক্সাম মানে যখন আমাদের এক্সাম হইতো তখন হয়তো একটু সকালে উঠতাম, তাও হচ্ছে ৭টার আগে একদিনও উঠি নাই। যখন কোচিংয়ে ভর্তি হইলাম তখন তখন পড়ার এত বেশি চাপ ছিল, আর প্রত্যেক দিনের এক্সাম হইতো, ক্লাস টেস্ট হইতো, তো যার কারণে একটু পড়াশোনা করতে হইতো। আর আমাদের কোচিংয়ে এরকম অনেক বড় আপু ভাইয়ারা আছে যারা অলরেডি ১-২ বার বিসিএস দিছে। তো তাদের জ্ঞানটা আমাদের জ্ঞানের থেকে কিন্তু অনেক বেশি। তো তারা পরীক্ষায় অনেক ভালো মার্ক পাইতো। তো যার কারণে আমার একটু খারাপ লাগতো যে আপুরা পাচ্ছে আমি কেন পাচ্ছি না? তো একটু বেশি পড়তে হবে, ভালো মার্ক পাইতে হবে। তারপরে ভাবলাম যে সকালে উঠেই একটু পড়ি, কারণ ১১টা থেকে আমার একাডেমিক ক্লাস শুরু হইতো। তো যার কারণে আমি যদি ৯টার দিকে উঠতাম বা ৮টার দিকে উঠতাম, তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হইতে, রেডি হইতে সবকিছু মিলায় আসলে ১১টা বেজেই যাইতো। তো তখন আসলে ওইভাবে পড়া হতো না। ৫টায় বা ৫:৩০টায় উঠলে আমি যদি এদিকে ৮টা পর্যন্ত পড়ি তাহলে কিন্তু অলরেডি ২-৩ ঘন্টা আমার পড়া হয়েই যাচ্ছে। তো সকালেই আমি হচ্ছে ৯টার মধ্যে যদি ৩ ঘন্টা পড়া কমপ্লিট করতে পারি তাহলে পুরাটা দিন তো পড়ে আছে। ওইদিকেও যদি আমি হচ্ছে সন্ধ্যা থেকেও পড়তে বসি তাহলে কিন্তু আমার ৭-৮ ঘন্টা কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে পড়লে মানে এত পড়া আগায়। আর সকালে তো মাইন্ড ফ্রেশ থাকে এটা সবাই জানে। তো তখন কঠিন সাবজেক্টটা পড়লেও কিন্তু এটা ইজি মনে হয়। যেমন আমি কয়েকদিন হচ্ছে ট্রাই করছিলাম ম্যাথ করার, মানে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন ম্যাথ নিয়ে বসি। তো ম্যাথ আমার কাছে যে ২টা চ্যাপ্টার আমি সকালে করছি আমার কাছে অনেক ইজি মনে হয়েছে, সহজেই আমার মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে ম্যাথ, যেখানে ম্যাথ করতে আমার একটু প্রবলেম হইতো। তো আন্তর্জাতিক অর্থনীতির আমার হচ্ছে ৪ দিনের ইয়েতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমি অলরেডি অনেকগুলোই কমপ্লিট করে ফেলছি। প্রথম অধ্যায়টা একটু বাকি আছে, কারণ এই কোশ্চেনগুলো আমি এই বইতে বুঝতেছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে ক্লাস করা লাগবে মনে হয়। তারপর দ্বিতীয় অধ্যায়ে তো মোটামুটি সবগুলাই প্রায় শেষ করে ফেলছি।
তৃতীয় অধ্যায়ের প্রায় শেষ, চতুর্থ অধ্যায় এই তো আর কয়েকটা বাকি আছে, মনে হয় 3 থেকে 4টা কোশ্চেন বাকি আছে। পঞ্চম অধ্যায় এখনো পড়ি নাই, 3টা কোশ্চেন আছে। তো এটা হচ্ছে আমি বইয়ে খুঁজে পাচ্ছিলাম না, এটা আসলে ব্যতিক্রম থেকে দেখতে হবে আমাকে। ষষ্ঠ অধ্যায়ের মেবি 2টা বাকি আছে। আর সপ্তম অধ্যায়ের প্রায় শেষ, কয়েকটা বাকি আছে জাস্ট। তো এই হচ্ছে 7টা অধ্যায়। তো সব মিলায় আমি কোশ্চেন পড়ছি কতটা, 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8 মোটামুটি 50টার মতো কোশ্চেন পড়ছি। এখনো আমার প্রায় 30টা কোশ্চেন বাকি আছে। তো আজকে হাফ যদি পড়ি, কালকের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। আর ক বিভাগ বাকি থাকবে, যদিও আমি একবার করে পড়ছি। আর এখন আমি যতই ক বিভাগ পড়ি, আমি আসলে এটা মনে রাখতে পারবো না, এটা আমার অভ্যাস। পরীক্ষার আগেই শুধু আমার ক বিভাগ পড়া হয়, মানে তখন ভালো মনে থাকে। আন্তর্জাতিক সকাল থেকেই পড়ছিলাম, তো এখন আসলে পড়তে ভালো লাগছে না, মানে এত কথা বলছি, তো এখন আর কথা বলতে একদম ইচ্ছা করছে না। তো ভাবলাম যে একটু নোট করা যাক, আমার ইংলিশ লিটারেচার নোটটা করা বাকি আছে, তো ভাবলাম যে ওইটা একটু করি। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম, তো ভিডিওটা দেখতে দেখতে আমি এত হাসছি। অবশ্যই এটা আমি আমার ফেসবুক আইডিতে ওটা শেয়ার করছি। মানে যখন আমরা ইংলিশ পড়তে যাই, তো কোনো কিছু হয় না যে উচ্চারণ হবে এক, বাট আমরা করি এক। লাইক ফিউচারকে অনেকেই ফুটুরে টাইপের বলে, তো এরকম আসলে বিষয়টা। তো ইংলিশ লিটারেচার পড়তে গেলে কিন্তু মাঝে মাঝে এই প্রবলেমটা হয় আমার। যেমন অনেক কঠিন কঠিন কিন্তু নামগুলা থাকে, তো ওইগুলার উচ্চারণ হবে এক, আর আমি করি আর এক। পরে যখন ওটা সঠিক করে পড়ি, তখন আসলে নিজে নিজেই হাসি যে এর আগে আমি কি বলছিলাম। তো ইংলিশ লিটারেচার, হ্যাঁ, যাদের একটু ইংলিশ বুঝতে একটু প্রবলেম হয়, তো তাদের ইংলিশ লিটারেচার পড়তে একটু সমস্যা হবে। তো এটা করতে পারেন যে হচ্ছে ওই বাংলাটা হচ্ছে সাইডে একটু নোট করে লিখতে পারেন, তাহলে পড়তে গেলে আর সমস্যা হবে না। ইংলিশ লিটারেচারের জন্য আমি কোন বইটা পড়ি এটা জানতে চাইছে একজন। তো এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, ছোট একটা বই, চিকন, তো এই বইটাই ফলো করি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে কিন্তু ওখানে অনেক কমন থাকে। এখন অনেকে এখানে ভয়ে থাকে যে যে সালগুলা দেয়া থাকে ওখানে, তো মানে সাল মনে রাখা তো যায় না, তো ওই সালগুলা তো কিভাবে মনে রাখবো। তো সালগুলা থেকে অত বেশি কোশ্চেন হয় না, জাস্ট যে যে পিরিয়ড, ওই পিরিয়ডের ডিউরেশনটা মনে রাখলে এনাফ। কোন লেখক কত সালে কোন বই লেখছে, কত সালে প্রকাশিত হয়েছে, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না। নোটটা করা শেষ হয়ে গেলে আমি আমার চ্যানেলে পিক আপলোড করব আপনাদের সুবিধার জন্যে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আর একটা কথা, অবশ্যই সকালে উঠতে হলে আপনাদেরকে নামাজ পড়া ট্রাই করতে হবে। তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ অ্যাটলিস্ট ট্রাই করেন, তারপরে দেখেন আপনারা সকালে উঠতে পারেন কিনা।